বাইরে এখন বৃষ্টি হচ্ছে জানো। তোমার দেশে এখন সকাল বোধ হয়, আমার এখানে সন্ধে নেমেছে। রোদ যখন তোমার কপাল ছুঁয়ে, ঠিক সে সময় আমার দেশে আকাশ যুদ্ধ বিমানে ভরা। তারপর কবিতার সাথে কথকতা, তারপর কবিতার সঙ্গে মনের ঘরে শব্দের আড্ডা। আসলে দেশে যুদ্ধ আসুক, শান্তি নষ্ট হোক, অন্ধকার ঘনিয়ে আসুক, কবিতা আমাদের হাত ধরলে আমাদের মনের ঘর পরিপূর্ণ থাকে, আলোয় ফিরে যায়। আর সেই আলোর কথাই বলি আমরা কথকতায়। আজকে খাপছড়া নিবেদিত কথকতার আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মনের ঘরে শব্দের আড্ডায় শব্দ নিয়ে যারা কারিগরি করেন, অলংকার ছন্দে যারা জীবনে বুনট বাঁধেন এক অপরূপ মায়া, তার কারণ কথা নিয়েই তাদের কাজ, তাদের বাস। সেরকমই একজন মানুষ, শিল্পী। কথা বলা যার কাজ, কথা বলা যার কর্ম। আমাদের সঙ্গে রয়েছেন কৃত্তিক ঘোষ। কৃত্তিকের সঙ্গে আলাপ করব এবং কৃত্তিককে স্বাগত জানাবো। নমস্কার। খুব ভালো লাগছে আজকে তোমাদের এখানে এসে, তোমাদের এত আন্তরিকতা, যেটা এই 2026-এ দাঁড়িয়ে বড় অভাব চারিদিকে। খুব আনন্দ পেয়েছি। আমাদেরও খুব আনন্দ হয় যখন তোমার মতো কিছু মানুষ আমাদের সঙ্গে আড্ডা দিতে আসেন, এবং কবিতাকে আমরা এত ভালোবাসি। অপর প্রান্তে যদি সেরকমই একজন মানুষ থাকে, মনে হয় যেন মাঝখানে একটা সাঁকো আমরা গড়ে তুলতে পারলাম। একদমই তাই। আর আরেকটা কথা বলতে হয় যে তুমি এত সুন্দর কথা বলো। চেষ্টা করি। মানে সঙ্গটা সুন্দর হলে কথা আরো বেশি বেরিয়ে আসে। তো আজকে নিশ্চয়ই আমাদের একটা সুন্দর আড্ডা হবে, এটা একেবারেই মনে হচ্ছে। হ্যাঁ, আড্ডা তো আমরা দেবই, তবে কথকতার মুখ্য বিষয় যখন কবিতা, তোমার থেকে একটা কবিতা শুনেই তাহলে শুরু করি। নিশ্চয়ই রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি, কারণ তার থেকে আধুনিক তো আর কেউ নেই। একদম। তার একটা যে লেখাগুলো খুব উৎসাহিত করে বা বলতে পারো সাহস যোগায়, তেমন একটা লেখা ফুল ফোটানো। কি সুন্দর লিখছেন, তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যতই বলিস যতই করিস, যতই তারে তুলে ধরিস, ব্যগ্র হয়ে রজনী দিন আঘাত করিস বোঁটাতে, তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, দৃষ্টি দিয়ে বারে বারে ম্লান করতে পারিস তারে, ছিঁড়তে পারিস দলগুলি তার, হাওয়ায় পারিস লোটাতে, তোদের বিষম গণ্ডগোলে যদিই বা সে মুখটি খোলে, ধরবে না রং, পারবি না তার গন্ধটুকু ছোটাতে, তোরা কেউ পারবি নে গো, পারবি নে ফুল ফোটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে, সে শুধু চায় নয়ন মেলে দুটি চোখের কিরণ ফেলে, অমনি যেন পূর্ণ প্রাণের মন্ত্র লাগে বোঁটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে, নিঃশ্বাসে তার নিমেষেতে রং যেন চায় উড়ে যেতে, পাতার পাখা মেলে দিয়ে হাওয়ায় থাকে লোটাতে, রং যে ফুটে ওঠে কত প্রাণের ব্যাকুলতার মতো, যেন কারে আনতে ডেকে গন্ধ থাকে ছোটাতে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। কি অপূর্ব কবিতাটা! এবং আমি কৃত্তিকের কবিতা এর আগেও শুনেছি। এখন তো আমাদের খুব সহজ মাধ্যম রয়েছে, সামাজিক মাধ্যম, সেখানেই শুনেছি। আমার তখনও মনে হয়েছে এবং এখন আবার প্রত্যক্ষ শুনতে শুনতেও মনে হলো যে তোমার কবিতা বলার মধ্যে একটা অদ্ভুত সহজতা রয়েছে, যে সহজতা আমি এখন খুঁজে পাই না কবিতা বলার মধ্যে। এই বিষয়ে আমি একটু বলি।
আমার কবিতা শেখা শুরু ক্লাস 5 থেকে। তোমার মনে আছে কিনা জানি না, আমাদের সময় স্কুলে একটা কম্পিটিশন হতো, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। এখন সেগুলো হয় কিনা জানি না। আমিও সেই ওই একই কম্পিটিশনে আমি এক্সটেম্পো এবং তর্ক বিতর্ক হ্যাঁ, সবটা সেখানে হতো। পার্টিসিপেট এবং সেটা দারুণ কম্পিটিশন একটা। তো সেখানে হঠাৎ স্কুল থেকে নাম দিয়ে দেয় এবং আমি যাই, আমি সেকেন্ড হই। আবৃত্তি শিখি না তখনও। তো তখন স্কুল থেকে আমাকে বললো যে তুই না শিখেই যদি সেকেন্ড হতে পারিস তাহলে একটু চর্চা কর, কোথাও শেখ, ভর্তি হ। তো তারপর কোথায় ভর্তি হব, কি করব, এইসব ভাবতে ভাবতে অজিত মুখোপাধ্যায়, আমার বাড়ি হাওড়ায়, আমি হাওড়ার ছেলে, হাওড়া রামরাজাতলা, ওনার বাড়ি আন্দুলে। তো উনি রামরাজাতলায় ক্লাস করাতে আসতেন। তো আমার এক মাসতুতো দিদি আবৃত্তি শিখতো। তো সে আমাকে বলল যে তুই অজিত বাবুর কাছে যেতে পারিস, অজিত মুখোপাধ্যায়, আন্দুলে। তো তার কাছে আমার সেই আবৃত্তি শেখা শুরু ক্লাস 5 থেকে। তো তিনি আমার গুরু আর কি, তার কাছেই সবটা শেখা। পরবর্তীকালে ক্রমশ মানে সময় গেছে, বেড়েছে, আস্তে আস্তে এগিয়েছে। তারপর 2011-এ আকাশবাণীতে একটা অডিশন দিই, আকাশবাণীর যুববাণী বিভাগে। তখন ওই আরজে নিচ্ছে আর কি, সঞ্চালক, অ্যানাউন্সার। তো সেটাতে পাশ করে যাই, সেটাও হঠাৎ করে। তো সেখান থেকে আকাশবাণী 2011 শুরু হলো। তারপর আস্তে আস্তে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ হচ্ছে। সেখানে গিয়ে আলাপ হলো মধুমিতাদির সঙ্গে, মধুমিতা বসু। তো মধুমিতাদির কাছে তারপর যাওয়া, একটু সঞ্চালনার দিকটা মধুমিতাদির কাছে শেখা। এইভাবে মধুমিতাদির সঙ্গে যুক্ত হয়ে পড়লাম। মধুমিতাদি আমাদের খুব আপন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে সঞ্চালনার ক্ষেত্রটা আমার মধুমিতাদির কাছেই শেখা। তারপর পার্থ মুখোপাধ্যায়ের কাছে কিছুদিন যাই যখন আমি কলেজে পড়ি কবিতার জন্য। তো এইভাবেই এনাদের কাছেই শেখা। তো মূল আমার আবৃত্তির শিকড় যিনি তৈরি করেছেন অজিত মুখোপাধ্যায়। তারপর তো আমাদের যারা লেজেন্ডরা আছেন তাদের কবিতা শুনে, তাদের আবৃত্তি শুনে, মানে শুনে শুনে শেখা, মানে সকলেই সেই অর্থে দেখতে গেলে আসলে সব সময় তো আমাদের শুনতে হয় এবং শিখে যেতে হয়, আর শেখার তো কোনো শেষ নেই। আমরা আমাদের যতদিন আমরা আছি ততদিন আমাদের শিখে যেতে হবে। এই যেমন আজকে হয়তো এই কথোপকথন থেকে আমি তোমার কাছ থেকে কিছু শিখবো এবং আমি প্রতিদিন শিখি। এবং সেই কারণেই এই পর্বগুলোই যখন আমি এই চেয়ারটা এসে বসি, আমার মনে হয় আমি আজকে একজন ওই শ্রোতা, সব থেকে বড় শ্রোতা, যে সবার আগে শুনছে, তারপর ওপারে দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, একদমই ঠিক কথা। আমার খুব ভালো লাগে তোমাদের থেকে এত কিছু শুনতে, জানতে। তুমি এত সুন্দর করে কথা বলছো এবং ওই যে বললাম যে সহজতা, মানে কবিতার মধ্যে আসলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি মানেই অনেকেই ভাবেন কি খুব কঠিন করে, একেবারেই তাই, খুব গুরুগম্ভীর। আমার যেটা মনে হয়েছে এই আস্তে আস্তে এই কাজে যুক্ত হতে হতে যেটা মনে হয়েছে, মানে স্টেজ করে যেটা মনে হয়েছে যে আমাদের দেখবে একটা আবৃত্তির একটা ধারণা আছে, মানে আমি শুনেওছি অনেকের কাছে, আবৃত্তি মানে এই যে আমি কথা বলছি, যখনই আমি আবৃত্তি করব কণ্ঠটা পরিবর্তন করে নিতে হবে। মানে আমি যদি একটা উদাহরণ দিই, এই ফুল তোরা কেউ পারবি না গো, পারবি না ফুল ফোটাতে, আমি এইভাবে বলবো। আমার মনে হয় একেবারেই নয়, এবং প্রয়োজনীয়তা নেই। দর্শকরা না এটা খুব একটা নিতে পারে না, রিলেট করতে পারে না। এবং যখন আমি সঞ্চালনাও করছি মঞ্চে, যত সহজভাবে সহজ কথা বলবো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত কথাগুলো। আমি এই প্রসঙ্গে একটা খুব দামি কথা আমার গুরুর কাছ থেকে শুনেছিলাম, চৈতালি দাশগুপ্ত। আচ্ছা আচ্ছা। তিনি বলেছিলেন আমাকে যে মান্য চলিত ভাষা, দূরদর্শনে যখন দিদিরা সঞ্চালনা করা শুরু করলেন, অ্যানাউন্স করা শুরু করলেন, তার আগে মান্যচলিত ভাষাকে প্রাধান্য দেওয়া হতো না। অনেক ভাষার মধ্যে অনেক বেশি কঠিনতা ছিল। দিদি বললেন যে তখন আমি বুঝতে পারলাম যে আমাকে তো দর্শকের সঙ্গে সংযোগ করতে হবে। তখন ওই বাংলার যে মান্য চলিত ভাষা, যে ভাষায় তুমি আমি গল্প করি, যে ভাষা আমাদের যে কজন দেখছেন ওপারে প্রত্যেকে বুঝতে পারবেন, কারোর অসুবিধা হবে না। তো তোমার এই কথাটা সূত্র ধরে আমার ওই কথাটা মনে পড়ে গেল। একদমই তাই। তো এটাই আমার মনে হয়েছে, যত একটা কবি, একজন কবি যিনি কবিতা লিখছেন,
যত সহজ করে আমি বিষয়টা পৌঁছে দেব, মানে কবিতা যেন শুধুমাত্র একটা নির্দিষ্ট মানুষের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। একটা অতি সাধারণ মানুষ, মানে আমি কাউকেই ছোট করছি না, যার ভাষা সম্বন্ধে অত দক্ষতা নেই, যিনি সবসময় কবিতার বই পড়েন না, তার কাছেও যেন রবি ঠাকুরের এই লেখাটা খুব সহজভাবে ঠিক। একজন আবৃত্তি শিল্পীর তো সেটাই কাজ, যে সবার কাছে একজন কবির কবিতাকে ভালোভাবে পৌঁছে দেওয়া। একদমই যথাযথ। আমরা তাহলে আরেকটা কবিতা শুনি। বেশ, শোনাই। আমি একটা কবিতা পড়ি, শঙ্কর ভট্টাচার্যের একটা লেখা, অন্তরতম, একটু পড়ে শোনাই। আমি রাত্রির কাছে ভোরের ঠিকানা চাইনি, আমি মৃত্যুর কাছে পুনর্জন্ম চাইনি। হৃদয়তন্ত্রী কতবার বেজেছে, ভাগ্যের কাছে করুণার দান চাইনি। ঘন বর্ষণে প্লাবনের দিন এসেছে, বিষাদের নদী বিপদের সীমা ছুঁয়েছে, ফসলের ক্ষেতে এসেছে অকাল মৃত্যু, মায়াবন্দরে কত যে নৌকা ডুবেছে। আমি বৃক্ষের কাছে নতজানু হয়ে থেকেছি, আর পৃথিবীর কাছে বিপুল সহ্য শিখেছি, আর পাহাড়ের কাছে নিয়েছি ধ্যানের দীক্ষা। আমি যত মালিন্য জ্যোৎস্নার জলে ধুয়েছি, আমি কুসুম কুঞ্জে ফুলের শয্যা চাইনি, আর তারাদের কাছে আলোকসজ্জা চাইনি। আমি যখন যেমন তেমন থাকতে চেয়েছি, আমি তোমার শ্রবণে মুখ ফুটে কিছু চাইনি। আমি পঙ্গুর কাছে চলার মন্ত্র শিখেছি, আর অন্ধের কাছে দৃশ্যমানতা পেয়েছি। আমি শিশিরে শিশিরে দেখেছি আমার অশ্রু, আমি অন্তর ভরে অন্তরতম পেয়েছি। কি দারুণ কবিতাটি, অন্তর ভরে অন্তরতম পেয়েছি। কি অপূর্ব লেখেন। মানে আমরা বলি না যে এই সময় একেবারে অনেক কিছু পাল্টে গেছে, এখন সেই আগেকার মতো কবিতা নেই, ইনি একেবারে এই সময়কার। কিন্তু কবিতার মধ্যে একটা মানে অলংকার, কবিতার অলংকার তো খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়। এই অলংকরণে সেই অন্যরকম ছোঁয়াটা পাওয়া গেল, মানে পুরনো একটা ছোঁয়া পাওয়া গেল, কিন্তু পুরনোর মধ্যে বারবার নতুন নতুন শব্দগুলো। এই যে তুমি যেটা প্রথমেই বললে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আধুনিক কবি বা আধুনিক লেখক আর কেউ নেই, মানে আমাদের এখনো তার কাছেই নত হতে হয়, মানে আলটিমেটলি ঘুরে ফিরে সেই সেখানেই যেতে হয়, এটা আমাদের মানতেই হবে। একেবারেই তাই। আচ্ছা, আমরা তো কবিতা প্রসঙ্গে আলোচনা করছি, কিন্তু যেহেতু তুমি সঞ্চালনার কথাও বললে, সেই জন্য বলবো, আমরা আলোচনা করছিলাম একটু আগেই যে সঞ্চালনার মধ্যেও সেই সহজতা দেখা যায় না, প্রচুর কথার আধিক্য দেখা যায়। যেমন আমরা জানি নিশ্চয়ই, যখন তুমি মধুমিতাদির সাহচর্য পেয়েছো এক্ষেত্রে নিশ্চয়ই জানবে তো বটেই, যে কোথায় রাশ টানতে হবে, কোথায় থামতে হবে। কেননা একজন সঞ্চালক তো একজন নাবিক, তাকে পুরো নাও ধরে রাখতে হয়। এই ক্ষেত্রে আমি এই প্রসঙ্গ ধরে বর্তমান যুগে আমরা ভীষণ থামতে ভুলে যাচ্ছি। একেবারে শিল্পের ক্ষেত্রে আমাদের, যেহেতু শিল্প নিয়ে কাজ, সেই জন্যে আমি শিল্পের প্রশ্নই করছি, বা খুব প্রিসাইজলি বলতে গেলে, খুব নির্দিষ্ট করে দিলে, কবিতার ক্ষেত্রেও দেখছি যে মানুষ থামতে ভুলে যাচ্ছেন। 100 বার তাই। এই প্রসঙ্গে তুমি কি বলবে? আমি যেটা বলবো, মানে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, এখনো পর্যন্ত আমাদের মানে এখন ওই আমি আমাকে দেখো এই বিষয়টা আমার মধ্যে আসেনি। কাজ করতে গিয়ে আমি যেটা দেখি, ওই আমি আমাকে দেখো, আমি জানি, আমি পারি, কিন্তু যখন আমি একা, ঠিক আছে, আমি আমাকে দেখালাম, আমার কাজ, আমার দক্ষতা প্রকাশ করলাম, কিন্তু অনেকজন মিলে যখন একটা আমি কাজ করছি, বিশেষ করে সঞ্চালনার ক্ষেত্রে, কতটুকু বলবো, এই শিক্ষা, এই শব্দটাই আমি ব্যবহার করব, এইটা বোধহয় আমাদের সঞ্চালকদের একটু জানা দরকার, কতটুকু বলা যায়।
আমার যেটা মনে হয়, আমরা যারা সঞ্চালনা করি, মঞ্চে যখন সঞ্চালনা করছি, যতটুকু বলার বললাম, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয় যে আমার শিল্পী তিনি প্রস্তুত হয়ে গেছেন কিনা মঞ্চে। কারণ শিল্পী প্রস্তুত মানে আর আমি বেশি কথা বলবো না, মঞ্চ আমাকে ছাড়তে হবে, শিল্পী এবার তার পরের কাজটা শুরু করবেন। কিন্তু আমি দেখি শিল্পী প্রস্তুত, মঞ্চে তিনি বসেই আছেন, কিন্তু আমার আর কথা শেষ হচ্ছে না, বা এরকম দেখা থাকে। তো এইটা আমাদের খুব বোঝা দরকার, কতটুকু বলবো, কতটুকু বলা উচিত। এবং যখন আরেকটা জিনিস যেটা আমার মনে হয়, অনেক সময় তো আমরা দুজনে মিলে কো অ্যাঙ্কার থাকে, দুজন অ্যাঙ্কার রাখা মানে দুজনে কথা বলবে, তাই জন্যেই তাদের নির্বাচন করা হয়েছে, দুজনে মিলে কথোপকথন চলবে। কখনোই সেখানে একটি মানুষ বেশি বলবে, একটি মানুষ কম, এটা নয়। সুতরাং ওই আমার সঙ্গে যিনি রয়েছেন বা আমি, দুজনকেই জানতে হবে আমি কোথায় ছাড়বো, আমার পাশে যিনি রয়েছেন সে কোথায় ধরবেন, তাকেও তো বলতে দিতে হবে। এইটা আমি বড় অভাব দেখি, জানি না কেন। মানে আমাদের এটা খুব দরকার যে কতটুকু বলবো, কতটুকু বলা উচিত। এইটা বোধহয় একটা গ্রুমিং এর প্রয়োজন। ঠিক, এটার একটাই মাত্র ওষুধ হতে পারে। আমি ওর ক্ষেত্রে ওষুধ কথাটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে সঠিক যথাযথ শিক্ষা এবং অভ্যেস। শিক্ষা অনেকেই হয়তো পেয়ে থাকেন, তার কারণ আমাদের গুরুরা তো আমাদের সঠিক শিক্ষাটাই দিয়ে থাকেন, কিন্তু সেটাকে আত্মস্থ করা এবং সেই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে প্রতিদিন যাওয়া, এটা একটা বড় সাধনার বিষয়। এবং এটা কিন্তু মানুষ লক্ষ্য করেন, কে বেশি বকবক করছে, মানে অহেতুক কে কথা বলছে। মানে আমরা যতই আমাদের নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করি, এখনো কিন্তু মানে এই নানা রকম টালমাটাল, চারিদিকে এত অস্থিরতার মধ্যেও এখনো সততা রয়েছে। অবশ্যই এখনো মানুষ ওই অনেক কিছুর মধ্যে সঠিক জিনিসটাকে খুঁজে বের করে নেয়, এখনো আছে। এবং সেটা মানুষের চোখে পড়ে যে না, এটা তো ঠিক হচ্ছে না। তো এটা আমাদের সচেতন, আমাদের নিজেদেরকে বোধহয় সচেতন, বিশেষ করে আমরা যারা নতুন প্রজন্ম, আমরা চেষ্টা করছি, আমরা এখনো শিখছি। আর দেখো, কাজ করতে করতে তো শেখা, আমাদেরকে কোথাও একটু সচেতন হতে হবে যে কতটুকু বলবো, কতটুকু বলা উচিত, কোথায় আমি থেমে যাব। আর একটা তো বয়স, অভিজ্ঞতা, সবকিছু একটা নির্ভর করে। তো আমার অভিজ্ঞতা, আমার বয়সে কোন কথাটা বলা উচিত, কতটুকু বলা উচিত, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বা আমার ভেতরের একটা বিষয়। এটা ব্যক্তি বিশেষে নির্ভর করবে বলে আমার মনে হয়। বেশ, তাহলে এই প্রসঙ্গ ধরে আমরা আবার পরের কথায় আসছি, কিন্তু তার আগে আরো একটা কবিতা শুনবো। আমি একটু সুনীল গঙ্গোপাধ্যায় পড়বো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বেশ, পড়ি। এটা আমার ভীষণ প্রিয় একটা লেখা, কে কাকে টানছে লেখার নাম। শিমলেপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বর। হাটখোলার মোড়ে দুই নাটুকে মাতালের সঙ্গে তার দেখা, অমৃতলাল আর গিরিশ। রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে। নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই শ্যাঙাতকে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছে বিহাইভ ব্র্যান্ডি। তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ, বনেদি মদ্যপায়ীরা ছুঁতো না। রাজনারায়ণ দত্তর ছেলে কেরেস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানে ইদানিং ফ্যাশন হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হৈ হৈ করে উঠল দুজন। গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বলল, আরে আরে, অত হনহনিয়ে কোথায় চললে ভায়া? ডুমুরের ফুলটি হয়েছ, দেখাই পাই না। আজ পেয়েছি, আর ছাড়ছি নিকো। চলো যাই, বিনির বাড়িতে ফিরি, তোমার গান শুনব। দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি আজকাল গাইছ? কেমন সে গান? রসে টইটুম্বুর না ধর্মে মাখো মাখো? নরেন একটুক্ষণ হাস্য পরিহাসের পর বলল, হাত ছাড় গিরি, যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বলল,
সেই পাগলা ঠাকুরটার কাছে? সে তোকে কি দেয়? চাকরি দেবে? সংসারের অনটন জ্বালা যন্ত্রণা ঘুচোবে? ওসব বুজরুকি ঢের দেখেছি ভায়া, ওসব ছাড়ো। সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বলল, তুই শালা স্টেজে মাগি নাচাস, তুই এসবের কি বুঝবি? গিরিশও প্রমত্ত কণ্ঠে বলল, কি আমি বুঝবো না? চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি, দেখবি কেমন ফাটাবো। ভক্তির বন্যা বইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে। চল মহলা দেখবি, আজই তোকে আমরা চাই। নরেন বলল, তুইও চল দক্ষিণেশ্বর, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুটলাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে পঞ্চবটির প্রাঙ্গণে, দিনের আলোর উৎসবে। কেউ কারোর হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান টান। হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প ও আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা। খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। একসময় হ্যাঁচকা টানে এ ওকে বুকে জড়িয়ে নেবে। অসাধারণ কবিতাটি, অসাধারণ। আর সুনীল গঙ্গোপাধ্যায় এমনিতেই আমার খুব প্রিয় একজন লেখক, শুধু কবি হিসেবে নয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস, ছোট গল্প আমার খুব প্রিয়। আমার এটা বোধহয় বাঙালির প্রিয় না হয়ে থাকতে পারে না। সত্যিই তাই। এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট ছোট গল্প অবলম্বনে আমি সেদিনকেই দেখছিলাম সত্যজিতের প্রিয় গল্প, সন্দীপ রায়ের পরিচালনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের এরকম একটা দুটো গল্প রয়েছে যা সত্যজিৎ রায়েরও খুব প্রিয়, এবং সেগুলো পরে সন্দীপ রায়ের ছোট ছোট ছবি হিসেবে বানিয়েছেন। তার মধ্যেই একটি দেখছিলাম, এবং সেই গল্পগুলো আমি কথকতার সূত্র ধরেই ভাবছি কথাটা, যে একটু আগে আমরা বলছিলাম না যে একজন কবির লেখাকে সঠিকভাবে পৌঁছে দেওয়া একজন শিল্পীর কর্তব্য। অবশ্যই। তুমি এত সুন্দর করে এটা পড়লে পুরো যেন চিত্রটা ভাসছে। একেবারেই তাই। এই ক্ষেত্রে একটা কথা বলি এই প্রসঙ্গে, অনেক সময় একটু দ্বিধা হয়, ধরো কোনো কবিতা বা বিশেষ করে রবীন্দ্রনাথের ক্ষেত্রে, যে আমি যেটা বুঝছি হয়তো কবি অন্য কিছু ভেবে লিখেছেন, এবং কবির মনের কথাটা তো আমরা জানতে পারি না সব সময়। এখন তাও যে কবিরা রয়েছেন তাদের থেকে কখনো মনে হলে যে এই লাইনটা বা এই স্তবকটা আপনি কি বলতে চেয়েছেন, মানে আমি ভাবটা কি ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারছি? হয়তো সেটা ঠিক, অনেক সময় ভুলও হতে পারে যে আমি যেটা ভেবেছি কবি অন্য কিছু ভেবে লিখেছেন। এই একটা দ্বিধা, একটা দ্বৈরথ চলতে থাকে। কিন্তু আমারও এই দ্বৈরথটা ছিল। তারপরে আমি একটা জিনিস আবিষ্কার করলাম, মানে নিজের মনকে নিজে বলা যেতে পারে যে আমাদের তো একটা সময় একটা সিদ্ধান্তে উপনীত হতে হয়, দ্বিধাকে অতিক্রম করে। সিদ্ধান্তে অতিক্রম হলাম যে একজন কবি যা লিখেছেন সেটা তো কখনোই আমি সবসময় জানতে পারবো না। কিছু কিছু সময়, খুব কম সময় জানতে পারা যায়। আমার মনে হওয়া পাঠকের জন্যই তো কবি লিখেছেন, আমি তো একজন পাঠক। সেক্ষেত্রে আমার অনুভূতি আর তার অনুভূতির মধ্যে কিঞ্চিত পার্থক্য থাকলেও খুব বেশি পার্থক্য আশা করি থাকবে না। তার কারণ কবিতা পড়তে পড়তে একটা অনুভূতির এবং অনুধাবনের জায়গা তো তৈরি হয়। সেক্ষেত্রে নিশ্চয়ই সেই অনুধাবনের জায়গা থেকেই তোমার কাছ থেকে আরো একটা কবিতা শোনাবো আমি, যেটা মানে আচ্ছা অপূর্ব দত্তই শোনাই। অপূর্ব দত্ত আমার খুব প্রিয়। অপূর্ব দত্ত শোনাই। দেখো, যত বয়স বাড়ছে, বড় হচ্ছি, একটা জিনিস বারবার বুঝছি, মানে বড় হওয়ার বড় জ্বালা। সত্যি তাই। মানে ছোটবেলাটাই বড় ভালো ছিল, ক্রমশ বয়স বাড়ছে, এক একটা বছর পেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের জীবনে নানা রকম জটিলতা, ওঠাপড়া, দুঃখ, এগুলো তো বাড়ছেই। তো এখন যে কবিতাটা পড়বো বলছি, শোনাবো,
কবিতাটার নাম অপূর্ব দত্তের। কবিতাটার নাম হচ্ছে বালকবেলাকে বড়বেলার চিঠি। ও, মানে ধরো এই বড় বয়সে এসে যদি আমরা সুযোগ পেতাম সেই আমাদের ফেলে আসা বালকবেলাকে একটা চিঠি লেখার, কেমন হতো সেই চিঠিটা? শুনি। কবি সেই চিঠি লিখছেন। আমার প্রিয় বালকবেলা, মনে আমার টুকরো কথার ভিড় জমেছে মেলা। যেমন করে বৈশাখী মেঘ ভরিয়ে তোলে আকাশ, পাগল হাওয়া যেমন করে কাঁপায় তরু শাখা, দামাল ঢেউয়ে যেমনিভাবে দুলতে থাকে ভেলা, তেমনি করে তুমি আমায় দোলাও বালকবেলা। তুমি এখন কেমন আছো? ভালো নেই না? জানি। আমার কথা আর বলো না। আমার এখন সময় নিয়ে বড্ড টানাটানি। তাছাড়া এই আমায় এখন রাস্তাঘাটে হঠাৎ দেখলে তুমি চিনতেও পারবে না। সবাই কেমন পাল্টে যাচ্ছে জানো? চেনা লোককেও মনে হয় ভীষণই অচেনা। বালকবেলা, তুমি কি সেই আগের মতোই রোজ চূর্ণী নদীর সাঁকোয় বসে আকাশে চোখ রাখো? সন্ধে নামার পরেও কি ঠায় একলা বসে থাকো? মনে পড়ছে শাঁখ বাজতেই টিউকলে হাত ধুয়ে, বাড়ি ফিরতে কালীতলার চাতালটাকে ছুঁয়ে, ফেরার সময় স্ট্র্যাপ ছেঁড়া নীল হাওয়াই চটি হাতে এক দৌড়ে হালদারদের বাঁশবন টপকাতে? কালো বেড়াল দেখলে তুমি এখনো ভয় পাও? রোজ সকালে কালমেঘ বা চিরতার জল খাও? সজনের ফুল, পুঁইমেটুলি, কুমড়োর ফুল ভাজা, লাউ চিংড়ি, মোচার ঘণ্ট এসব এখন হয়? তোমার মনে আছে বালকবেলা মুখ লাগতো বলে তোমার ওল খেতে কি ভয়? জানো, আমার কত কিছুই জানতে ইচ্ছে করে। নন্দ জেঠু এখনো রোজ ছিপ দিয়ে মাছ ধরে। তুমি কি আর বই বগলে স্কুলে যাও রোজ? মনিটর হও, ফার্স্ট বেঞ্চে বসো, এখনো সেই স্লেট পেন্সিল নাকি মাস পেরোনো ক্যালেন্ডারের পিছনে আঁক কষো? বিভূতি স্যার কেমন আছেন? হরকুমার বাবু, পণ্ডিত স্যার, এখনো কি সুবোধ স্যারের সেই রকমই তেজ? গলায় কি তোর ব্যাং ঢুকেছে? কি খাস, দুধ সাবু? বালকবেলা, তুমি এখন ঘুরি ওরাও বলো, পিট্টু খেলো, ঢিল নোঙ্গর করো, সকালবেলায় পুবের খোলা জানলাটাতে বসে রাজকাহিনী আবোল তাবোল চাঁদের পাহাড় পড়ো। রোজ সকালে একটা কথা ভীষণ মনে পড়ে, স্কুলের মাঠের ইউক্যালিপটাস গাছটা কি আর আছে? রামবাহাদুর দারোয়ান কি গোঁফ পাকিয়ে বলে, আয় লড়কা খুব সাবধান, হাত দিবে না গাছে। ওই যা দেখো, সেই কথাটাও লেখা হয়নি। জানো, তোমার যে ট্রাইসাইকেলটা ছিল সেটা আজও রাখা আছে চিলেকোঠার ঘরে। তোমার প্রিয় কাঠের ঘোড়া, যেটা 5 বছরের জন্মদিনে দাদাই দিয়েছিল, ওটা দেখলেই তোমার কথা বড্ড মনে পড়ে। তোমার ঝিনুক বাটি, তোমার নাম লেখা গ্লাস, থালা সবই আছে সিঁড়ির ঘরে কাঠের বাক্সে রেখা। কোনো কাজেই লাগছে না, তাও কেমন করে ভুলি? বালকবেলা, তুমি এখন গঙ্গা ফড়িং ধরো? বাবুই পাখির বাসা পাড়তে গাব গাছে কি চড়ো? এখানে খুব গাছ কাটা হয়, আকাশ যাচ্ছে হারিয়ে, লম্বা লম্বা বাড়ি উঠছে তাল গাছকেও ছাড়িয়ে। তুমি ভাবছ বড়বেলায় সবচেয়ে ভালো বুঝি? কখনো না। শুনলে তুমি খুশি হবে বরং। আমি কিন্তু হারিয়ে যাওয়া বালকবেলাই খুঁজি। তুমি আমার ছড়ায় ছড়ায় বৃষ্টি দিনের ছবি, তুমি আমার রবীন্দ্রনাথ, সহজ পাঠের কবি, তুমি আমার পাতার বাঁশি, জংধরা ঝুমঝুমি, তুমি আমার রাসের মেলার মুখ্যদা বষ্টমী। জানি না এই চিঠি তোমায় পাঠাবো কিভাবে, বাই পোস্ট না কুরিয়ার ঠিক বুঝতেও পারছি না। এখানে তো সবার এখন সেলফোন, ল্যাপটপ, তাই ভাবছি তোমার কোনো ইমেল আইডি আছে কিনা। সময় কমে আসছে, হাতে কাজ রয়েছে মেলা। ভালো থেকো, এবার তবে আসি বালকবেলা। ভুলেও যেন আমার কথায় রাগ করো না কিচ্ছু। ইতি, তোমার হারিয়ে যাওয়া ছটফটে সেই বিচ্ছু। কি
কি অসাধারণ কবিতা! আমিও আমার বালিকাবেলায় ফিরে গিয়েছিলাম এবং অজস্র ওই চিত্র চোখের সামনে ভেসে উঠল। যদিও কবিতার শেষের দিকের মতোই আমাদেরও সময় কমে আসছে, মানে কমে এসেছেই প্রায়। যেতে ইচ্ছে করে না, কিন্তু সময়ের হাতে আমরা বাঁধা থাকি। তার কারণ দর্শকদের কথাও তো আমাদের ভাবতে হয়। আর দর্শকদের কাছে আমার এটা একটা অভিমানের কারণ। আপনাদের ধৈর্য বড় কমে গিয়েছে আজকাল। সেটা যদিও আপনাদের দোষ নয়, দোষটা আমাদেরই। আমরা 3 মিনিটের ভার্টিক্যাল রিলস বানিয়ে বানিয়ে এই 25-30 মিনিটের একটা সমৃদ্ধ আলোচনা শোনবার অভ্যেসটা নষ্ট করে ফেলেছি। কিন্তু খাপছাড়া সেই অভ্যেসটা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর সেই কারণেই কথকতার জন্ম, মনের ঘরে শব্দের আড্ডা। এই যে আমরা বড় হচ্ছি এখন, যে কবিতাটি তুমি এক্ষুনি পড়লে, সেখানে যে ছবি ছিল যে আমাদের ছোটবেলাটা আমরা ফুরিয়ে ফেলছি। আমাদের ছোটবেলায় টেলিভিশনে, দূরদর্শনে কত রকমের অনুষ্ঠান হতো, ছুটি ছুটি। খুব ছোটবেলার কথা বলছি কেন, এমনকি কিছুদিন আগেও ইউথ আড্ডা বলে একটা অনুষ্ঠান হতো। আমি ইউথ আড্ডা মানে সঞ্চালনা করেছি। ও আচ্ছা, ওটাই আমি করতাম। এখন একটু বন্ধ আছে। ইউথ আড্ডা একটা সেগমেন্ট থাকতো, বিভিন্ন কলেজে গিয়ে কুইজ, তো ওইটা আমি করতাম। ও আচ্ছা, রিসেন্ট কয়েকটা দিন বন্ধ আছে, তো ওটা আবার শুরু হবে। তো এইরকম ভাবেই আমাদের অনেক রকম, মানে ছোটবেলার অনেক কিছু আমরা হারিয়ে ফেলছি। চেষ্টা করি সেগুলো যেন আপনাদের কাছে আবার প্রকাশিত হয়, সেই জন্যেই বারবার ফিরে আসা। যাই হোক, আপনাদের কাছেও আর্জি থাকবে যেন আপনারা আমাদের এই প্রয়াসকে ভালোবাসার সঙ্গে, আমাদের সঙ্গে হাত ধরাধরি করে যেভাবে আছেন সেভাবেই যেন থাকেন। আজকে তো আমাদের শেষ করতে হবে, তবে শেষ করার আগে তোমাকে যেটা জিজ্ঞেস করব, যে কবিতা নিয়ে পথ চলা আরো দীর্ঘ তো নিশ্চয়ই, ভবিষ্যতের পরিকল্পনা একটু ছোট্ট করে আমাদের এবং দর্শকদের যদি আমি দর্শকদের বা তোমাকেও বলি যে আমার প্রফেশন এটাই, আমার কাজ কথা বলা। আমার একটি ইনস্টিটিউশন রয়েছে হাওড়ায়, শ্রুতিবিতান। আমি ওটি 9 বছরে পড়লো। 2017-তে পথ চলা শুরু হয়েছিল। তো বাচ্চাদের তৈরি করছি, দেখা যাক, এটাকে নিয়ে তো এগোবই। তাছাড়া কণ্ঠ দিয়ে যতটুকু এগোনো যায়, যতটুকু কাজ করা যায়, আরও বেশি করে মানুষের কাছে যথাযথভাবে আবৃত্তিটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাব। বাহ, খুব ভালো। এবং যথাযথ শব্দটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। যথাযথভাবে আবৃত্তিকে পৌঁছে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। সেদিকে আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে। এবং আমাদের শ্রোতা দর্শকদেরকে আমরা খুব ভালোবাসি, তো খুব সম্মান করি, তারাই আমাদের কাছে ঈশ্বর। তাদের কাছে এইটুকু আমাদের অনুরোধ থাকতেই পারে যে তারাও যেন সঠিক যথাযথ, সে যে কোনো শিল্প মাধ্যমের হোক, সেই শিল্পকে বেছে নেন শোনবার জন্য, দেখবার জন্য, ভালোবাসবার জন্য। ভালো থাকবেন সকলে। কৃত্তিককে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। আমারও খুব ভালো লাগলো, এত সুন্দর আড্ডা দিলাম এবং তোমার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। তুমি নিজেও একজন খুব ভালো কথা বলার মানুষ, খুব সুন্দর লাগলো। আমরা এভাবেই আমাদের কথকতায়, কথায়, মনের ঘরে শব্দের আড্ডায় যেন ভালো থাকতে পারি আপনাদেরকে নিয়ে, এই কামনা করব। প্রতি শুক্রবার রাত 8টায় চোখ থাকুক খাপছাড়ার পর্দায়, খাপছাড়ার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।